বাংলাদেশে অনেক ক্লিন ইমেজের পলিটিশিয়ান, অনেক নামি দামি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক দল করবার চেষ্টা করেছেন, সেই অর্থে সফল হয়নি। এবং আমি স্মরণ করতে পারি গণফোরাম যখন হয়, সম্ভবত যেদিন পার্টিটা লঞ্চ করা হয় ডক্টর কামাল হোসেনের, প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা বক্তৃতা করেছেন সেই অনুষ্ঠানে, খুবই চমৎকার বক্তৃতা করেছিলেন, সফল হয়নি, তাই না? এবং এখন সেই পার্টি বিভক্ত। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী চেষ্টা করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। সো এটা নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। আর একটা হচ্ছে সরকারে থেকে করা না করার ইস্যু। এখন ছাত্ররা করছে, বা আমি বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা মিলে যেটা করতে চাইছে বা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা, কিন্তু তারা আবার সরকারের অংশ, তো অনেকে মনে করতে পারেনি যে তারা হয়তো সরকারকে মানে সরকারের ছত্রছায়ায় করছে। তারা হয়তো বলছেন যে একটা সময় গিয়ে তারা হয়তো সরকার থেকে বেরিয়েও যেতে পারবেন, ওটা ধারণা দিয়েছেন। কিন্তু কেউ তো মনেই করতে পারেন যে ইনিশিয়াল স্টেজের সুযোগ সুবিধাটা তারা নেবার চেষ্টা করছেন। আরেকটা অনেকে মনে করছেন যে তারা এক ধরনের ইমোশনালি সরকারকে, মানে ইমোশন দিয়ে আপনি একটা সরকারের পতন ঘটাতে পারেন, একটা মুভমেন্ট করতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা তার ইমোশন দিয়ে হয় না। সেখানে এক ধরনের ইমোশনালি ব্ল্যাকমেল করার একটা চেষ্টা আছে কেউ কেউ মনে করেন, এবং সরকার বা সরকার প্রধান সেখানে খানিকটা ব্ল্যাকমেলিং এর শিকার বা পরিস্থিতির শিকার হয়ে তিনি সেই ফাঁদে পাও দিয়েছেন। সো অনেকগুলো ছোট ছোট জিনিস ছোট ছোট করে অ্যাড্রেস করেন। আমি জানি যে আমার চেয়ে আপনার তারা বেশি। আচ্ছা, ঠিক আছে। আমার প্রধান উপদেষ্টা প্রসঙ্গে একটা কথা একটু বলা জরুরি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে খুব বেশি কানেক্টেড ছিলেন না। উনি একটা বিশাল বড় গ্লোবাল পার্সোনালিটি। সো উনি সারা বাংলাদেশে থাকতেন, কিন্তু বিদেশে থাকতেন অনেক বেশি, এবং ওনার দেশের সাথে এনগেজমেন্ট কম। এই কথাটা বলার উদ্দেশ্য আছে, উনি প্রথমেই যখন বললেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা, ছাত্ররাই সব কিছু, এবং উনি আমেরিকাতে একজন ওনার বিশেষ সহকারীকে পরিচয় করিয়ে দিলেন যে এটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, এবং এটা মিটিকুলাসলি প্ল্যান্ড। সো ওনাকে এই ইনফরমেশনগুলো ফিড করা হয়েছে। ওনাকে ফিড করা সহজ ছিল, কারণ উনি যত বুদ্ধিমান মানুষ হন না কেন, উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ, কিন্তু উনি তো দেশের ঘটনা প্রবাহের সাথে খুব বেশি কানেক্টেড ছিলেন, এবং ওই সময়টা তো ছিলেন না, ওই সময় তো দেশে ছিলেন না। আর এমনি ওভারঅল ঘটনা প্রবাহের সাথে উনি খুব বেশি আমি তো বলি ফান করে যে শেখ হাসিনা তাকে ঝামেলায় না ফেললে তিনি সম্ভবত ইভেন এই দায়িত্বও নিতেন না। শেষ পর্যন্ত ওনার হয়তো এই বয়সে এই ফিটনেসে উনি দায়িত্বটা নিয়েছেন। তো এই ঘটনার কারণে যেটা হলো, এতদিন পর্যন্ত আমি আশা করি বা আমি ধারণা করি এই ব্যাপারটা ভেঙে যাবে। ডক্টর ইউনূস বাস্তবতার মাটিতে এসে নামবেন। ওনার মধ্যে যেহেতু এই পারসেপশন ছিল, এই পারসেপশন ঢোকানোর চেষ্টা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যে চেষ্টা হয়েছে এটা দেখাই গেছে। সো উনি তাদের অনেক কথা শুনেছেন তাদেরকে নিয়ে। এখন দলের প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে, ও যেটা বলছিলাম যে হ্যাঁ একটা সময় যায়, আলটিমেটলি উনি রিয়েলাইজ করবেন এখন যেহেতু মানে দায়িত্বে আছেন, ওনার কাছে প্রচুর তথ্য আছে, আমার আপনার চাইতে অনেক বেশি তথ্য আসলে তার কাছে আছে। তিনি সার্ভে পান, উনি গোয়েন্দা রিপোর্ট পান, আস্তে আস্তে উনি এগুলো জানবেন, বুঝবেন। সুতরাং আমি ধারণা করি, এবং রিসেন্ট সময়ে ছাত্ররা যে মাঠে তাদের উপস্থিতি বেশি বেশি জানান দেওয়ার চেষ্টা করছে, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ডক্টর ইউনূস সম্ভবত তাদের কথা আগে যতটা শুনতেন এখন অতটা শুনে উঠছেন না, ফলে তারা মাঠে এক ধরনের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন। দল তৈরি করা নিয়ে আমি আগের যারা দল তৈরির চেষ্টা করেছেন, আমি এদের সম্ভাবনা আসলে শুরুতে বেশি দেখেছি, অনেক বেশি। ডক্টর কামাল, প্রফেসর বি চৌধুরী, ইভেন ডক্টর ইউনূস উনিও দল তৈরি করার চেষ্টা, আবার এই কোটা আন্দোলন করতে করতে নুরুল হক নুরও করেছেন, রাশেদ খানরাও করেছেন, একদম। কিন্তু ওনারা করেছেন, ওনারাও সফল হননি, কিন্তু ওনারা একটা মুভমেন্টের মধ্য দিয়ে এসছেন। কিন্তু এনারা একটা সাফল্য নিয়ে, শুধু মুভমেন্ট না, শেখ হাসিনার পতনের সময় সামনে তারা ছিলেন। এটা সবার আন্দোলন, সরি এটা স্টুডেন্টদের না, এটা সবার আন্দোলন। এটা শুরু হয়েছিল, এটা মধ্যে কোনো প্ল্যানের কিছু ছিল না। পৃথিবীর ইতিহাসে আমি বহু জায়গায় তিউনিসিয়ার মুভমেন্টটা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেই আলাপ করেছি। এটাই হয় এই ধরনের জায়গায়, আমার সাথে ক্ষোভ থাকে, সে একটা আমব্রেলা খোঁজে, আমব্রেলার মধ্যে ঢুকে পড়ে। তো যাই হোক, সাফল্যের সময় তারা সামনে ছিলেন এবং তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, এতেও কোনো সন্দেহ নাই। করে তারা এই কাজটা যখন করলেন, তাদের শুরুটা ইভেন বেটার হতে পারত। কিন্তু ওই যে বললাম যে তারা, আমরা আলোচনা করলাম, দুজন উপদেষ্টা গেছেন শুধু না, একজন বিশেষ সহকারী গেছেন যারা মাহফুজ আলম, যিনি তার ডক্টর ইউনূসের সবচেয়ে কাছে থাকেন এবং তার রাজনৈতিক ব্যাপারগুলো দেখাশোনা করেন। এখন তার রাজনৈতিক উপদেষ্টা বিশেষ সহকারীর নামে একজন, যিনি ছাত্রদের অংশ। সো সেই ছাত্ররা যখন দল তৈরি করবে, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাওয়া খুব স্পষ্ট। এবং বাংলাদেশের মানুষ
এখন পর্যন্ত আমি নামই বলে ফেলি মনি ভাইয়ের নেতা জিয়াউর রহমান ছাড়া, বিএনপি একটা কিংস পার্টি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে, কিন্তু ওটা গণভিত্তি তৈরি হয়ে গেল। ওই ভদ্রলোকের এতই ক্যারিজমা ছিল, উনিই পেরেছেন। ওনার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল এরশাদ, দ্বিগুণ সময় ক্ষমতায় পারেননি তো। জাতীয় পার্টির নামে আমরা দেখছি না এখন শেখ হাসিনার সময় কিছু সুবিধাবাদী লোক, কি লেভেলের সুবিধাবাদী লোক যোগ হয়েছিল, দল না ওটা। তো এনাদের সাথে এখন যখন ট্যাগ যুক্ত হচ্ছে, যেটা কিংস পার্টি ক্ষমতায় থেকে তৈরি করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই এখন ওনাদের সম্ভাবনা অনেক অনেক কমে গেছে। তার সাথে যত সময় যাচ্ছে সত্য মিথ্যা অন্য আলোচনা, স্টুডেন্টদের বুঝতে হবে, সমন্বয়কদের বুঝতে হবে, রাজনীতিতে পারসেপশন ম্যাটার্স। শামীম ওসমানের চাইতে, নাম তুলেই বলছি, খারাপ লোককে আওয়ামী লীগে ছিল না? আমি মনে করি ছিল। উনি ভালো লোক ছিলেন না, কিন্তু তার চাইতেও খারাপ লোকজন ছিল। কিন্তু দেখবেন শামীম ওসমান নামটার একটা পারসেপশন আছে, মানুষ এই নামটা নিয়েই তাদের একটা ভীতি তৈরি হয়ে যায়। সো এটা হয়, নানান কারণে হয়, সবসময় যে লজিক্যাল নট নেসেসারি। আমরা যত দিন গেল, স্বরাষ্ট্রমন্ত্রী কি ভয়ঙ্কর মানুষ ছিলেন, আমাদের সামনে তথ্য এখন অনেক বেরোচ্ছে, কিন্তু উনি অত্যন্ত মৃদুভাষী মানুষ, সফট স্পোকেন মানুষ। এবং ওনাকে বলা হচ্ছে যে বাংলাদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন শুরু থেকে পর্যন্ত উনিই ছিলেন সবচেয়ে সফট স্পোকেন, কত ভদ্রলোক, অথচ কি বিভৎস মানুষ ছিলেন, এখন বেরিয়ে কথা বলতেন। এটাই বলছি, পারসেপশন ম্যাটার্স। এখন স্টুডেন্টদেরও যত দিন যাচ্ছে, তাদের বিরুদ্ধে নানান অভিযোগও, যখন আপনি সরকারকে নিয়ন্ত্রণ করে কিছু কাজ করার সক্ষমতা অর্জন করেন, সেই পুরনো কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো পাওয়ার করাপ্ট করার ট্রেন্ড থাকবেই। এবং আমরা এমন একটা শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা স্বর্গে চলে আসি নাই, তার সেই পলিউটেড সিস্টেমটার মধ্যে এসেছি। সেই সিস্টেমে বসে তারা যখন সরকারের ভেতরে কাজ করার চেষ্টা করছেন, এই যে করাপশনের কালিমা, কোনো জায়গায় তাদের গায়ে লাগছে। এবং এই পারসেপশনটা সোসাইটিতে যতটুকুই হোক এটা তৈরি হয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে তৈরি হবে। ফলে রাজনৈতিক দল করে তারা খুব বেশি সফল হবে না, আমি আসলে সেই সম্ভাবনা এখন আর এই জায়গায় দাঁড়িয়ে খুব একটা দেখি না। কিন্তু আমি কথাটা তাদেরকে ফিরিয়ে দিচ্ছিলাম, কারণ তারা বলছিলেন, যেমন ধরুন রাষ্ট্রপতি ইস্যুতে তারা বলছেন বিএনপি যদি এরকমভাবে গণবিরোধী অবস্থান নেয় তাদের জনসমর্থন কমে যাবে। তো বিএনপি জনসমর্থন কমে যাক, বিএনপি যদি খারাপ করে থাকে, ভোট দিলে বিএনপি ফেল করুক, বিএনপি যত ফেল করবে তত তো ভোট ব্যাংক বড় হবে, সেটাকে আপনারা টার্গেট করুন। একটা কথা খুব জরুরি, আমি এই জায়গাটা একটু বলেই ফেলি। আমাকে একটা টিভি চ্যানেল একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে জেনজিদের অনেকে আওয়ামী লীগ তো বটে, তারা বিএনপির উপরে এত ক্ষুব্ধ, তারা বলেন যে এটাকেও মানে আওয়ামী লীগের সাথে বিএনপিও নিষিদ্ধ করে দেওয়া উচিত। এগুলো খুব ভুল কথা। দেশের মানুষ যদি এই দুই দলের উপরে এতই ক্ষুব্ধ হয়ে থাকে, সো এখানে তো একটা নতুন দল তৈরি করার অসাধারণ গ্রাউন্ড আছে। জেনজির একটা নতুন দল তৈরি করুক, আপনি দ্রুত ক্ষমতায় চলে যান। কেজরিওয়াল করেছেন না? করেছেন তো। দিল্লিতে দুই পার্টির, বিজেপি এবং কংগ্রেসের দুই পরিষ্কার পরিচ্ছন্ন প্রার্থীকে সরিয়ে প্রথমবার ক্ষমতায় আসেন, ধরে রাখলেন। যেই বিজেপি সারা ভারত জিতলো, সেই বিজেপির মোদি যেখানে থাকেন সেই জায়গায় আজও জিততে পারেন না, ডেসপাইট এভরিথিং, পারেন নাই। পরের দফা আরো বেশি সিট পেয়েছেন, পাঞ্জাব জিতেছেন, ফাইন। সো রাজনীতিতে মোকাবেলা, রাজনীতি যদি করতে হয় রাজনীতি দিয়েই করতে হবে, এই পারসেপশনটা তাদের থাকা দরকার আছে। সুতরাং যখন তারা সমালোচনা করেন সেই জায়গায় সেই জিনিসটা মাথায় রাখা দরকার আছে, এবং আমি মনে করি তারা সত্যিকার অর্থে সুযোগটা হারিয়ে ফেলেছেন।